হবে এবং বাস্তবায়ন যেহেতু হচ্ছে জনগণের মাধ্যমে, তো তাদের কাছে আসলে দ্রুত পৌঁছানোটা জরুরি। এছাড়া আসলে ভোটের কনসেপ্টই তো আমার মনে হয় যে আমরা সবাই খুব বেশি পরিচিত না। ইভেন আমার থেকে 5-10 বছর যারা সিনিয়র তারাও ইভেন ভোটের সাথে পরিচিত না। তারা জানে যে ভোট নামে কিছু একটা আছে, কিন্তু কিভাবে দিতে হয় বা কোথায় কিভাবে কাজ করতে সেটা অনেকেই জানে না। সো গণভোটের থেকেও মানে ভোটের ব্যাপারটার সাথেই আমার মনে হয় সবাই খুব বেশি পরিচিত না। তো সেই জায়গা থেকে আমরা তো এখন বেশ আধুনিক সমাজে বসবাস করছি। অন্যান্য দেশের ভোট কিভাবে হয় সেটা আমরা দেখেছি, আবার রাতের ভোটগুলোও কিভাবে অনুষ্ঠিত হয়েছে টিভির পর্দায় আসলে আমরা সেগুলো দেখেছি। তো সেই জায়গা থেকে একটা অভিজ্ঞতা আছে। তো আমার মনে হয় যে যদি সরকার এই সময়ের মধ্যে সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে, এবং যত রাজনৈতিক দলগুলো আছে তাদের তো প্রত্যেকেরই ওয়ার্ডে, ইউনিয়নে, সব জায়গায় আসলে ব্যাপ্তিটা আছে। তো সেই জায়গা থেকে তারাও যদি আসলে এই এজেন্ডাটা নিয়ে আসলে সবার কাছে পৌঁছায়, তাহলে আমার মনে হয় যে সকল শ্রেণী পেশার মানুষ আসলে কানেক্টেড হবে। মাহমুদা হাবিবা, আপনার কি কোনো দ্বিমত আছে এই বিষয়টি নিয়ে? মানে কনসেপ্টটা বোঝার ক্ষেত্রে আমরা আসলে কতটুকু এগোতে পেরেছি বা বুঝাতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচক এবং যারা শুনছেন আমাকে। বেসিক্যালি ভোট কথাটার একটা পরিচিতি আছে দেশ জুড়ে, কিন্তু জাতীয় নির্বাচন কিংবা লোকাল ইলেকশন যে ধরনের ভোটে অনুষ্ঠিত হয়, গণভোট ঠিক সেই ধরনের ভোটের বিষয় না। ফলে এখনকার প্রজন্ম, যেটা সাইফ খুব কারেক্টলি বললেন, যে ভোটটাই তো তাদের কাছে এক ধরনের, মানে বিশেষ করে 35-এর নিচে আমরা জানি এবার একটা পরিসংখ্যান ভেসে আসছে বারবার যে 6.5 কোটি ভোটার যারা কখনোই ভোট দেননি। কাজে বাংলাদেশের যারা ভোটার সেই শ্রেণীর মানে 12.5 কোটির মধ্যে 50%-এরও বেশি ভোট দেননি কখনো। তাদের জন্য জেনারেল ইলেকশনে বা লোকাল ইলেকশনে ভোট দেওয়াটাও একটা মানে মানে প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। সেখানে গণভোট ইভেন আমরা মানে আমারও মনে পড়ে না যে আমি পেয়েছি আর কি আমার ভোটার হওয়ার এই যে পরে ফল যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভোটটাই যেহেতু সাধারণ মানুষ এখনো আমাদের দেশে ভোট বলতে ওই জেনারেল ইলেকশনটাকেই বোঝে, তারা জানে যে ভোট বলে একটা জিনিস আছে, সারা বিশ্বে হচ্ছে। সারা বিশ্বে গণভোটটা তো আর দেখা যায় না। সারা বিশ্বে হচ্ছে সুনির্দিষ্ট পার্টিকে ইলেকশন, সুনির্দিষ্ট পার্টি, সুনির্দিষ্ট ক্যান্ডিডেট। যেভাবে আমাদের এই ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেমের পলিটিক্সে আমরা নির্বাচনমুখী দল, আমাদেরও এক ধরনের, আমাদের ইভেন কর্মী পর্যায়েও যদি একেবারে গ্রাসরুটে চলে যায়, একেবারে গ্রামে চলে যায়, ইভেন কর্মী পর্যায়ে আমার ডাউট আছে যে গণভোটটা বোঝাতে হবে রাজনৈতিকভাবে মানে যাদের অ্যাওয়ারনেস আছে, পলিটিক্যাল অ্যাওয়ারনেস আছে, আমি সেই গোষ্ঠীর কথা বলছি। আর সাধারণ মানুষ তো তাহলে কথাই আসতে পারে না। গণভোটটার বাংলাদেশের ইতিহাসে যেটা হচ্ছে গণভোটে যেটা কাজ জরুরি অত্যন্ত, মানে গণভোটের জন্য এককভাবে গণভোট দিলে এটার টার্ন আউট কখনোই খুব বেশি হয়নি। এটা মানুষ খুব ইন্টারেস্ট ফিল করে না এটাতে, যেই ভোটটা। কারণ এই জিনিসটা হচ্ছে যে আপনি যতই বোঝাতে যান, সংস্কারের যে আইডিয়াটা সেটার মানে বোধগম্যতা একটা সুনির্দিষ্ট লেভেল পর্যন্ত আপনি নিতে পারবেন, তারপরে আর নেওয়ার সুযোগ নাই। তাদেরকে বোঝাতে হবে যে একটা ব্যালেন্সড দেশ, যেখানে তাদের নাগরিক অধিকার, মানবিক মর্যাদা এগুলো সুরক্ষিত থাকবে, তার ভয়েস সুরক্ষিত থাকবে। সেইটার জন্য এই ভোট। তখন যে ওটা ট্রান্সলেট করার, মানে আপনি যে আমরা যে 48টা মূল যে সাংবিধানিক মানে সংস্কারের প্রস্তাবনা বলুন, আমাদের যে নোট অফ ডিসেন্টগুলো বলুন, কিংবা আপনি ওভারঅল সংস্কার প্রস্তাবনাই বলুন, এইটাকে ট্রান্সলেট করতে হবে তাদের ল্যাঙ্গুয়েজে, তাদের ভাষাটা হচ্ছে খুব সাধারণ। যে প্রশ্নটি আসলো, আমি এখন যদি বাস্তবায়নের দিকে চলে যাই, আমি গণভোটের কনসেপ্ট নিয়ে আপনাদের কাছে বুঝছি এবং আমি নিশ্চয়ই আরো বুঝবো, কিন্তু এই যে নোট অফ ডিসেন্টের কথা যখনই আসলো, তখন আমি যদি একটু উল্লেখ করতে চাই যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের একটি অভিযোগ রাখা হয়েছে যে আপনাদের যে মানে বিষয়গুলো ছিল সেগুলো পুরো পরিপূর্ণভাবে তুলে ধরা হয়নি। এই অভিযোগটা একটু যদি বলতেন। এটা তো বাস্তবতা। কারণ হচ্ছে আপনি যদি দেখেন জুলাই সনদ যেটাতে স্বাক্ষর করেছে বিএনপি, সেটাতে তো নোট অফ ডিসেন্ট আছে, এটার বইও আছে। এটা তো এখনকার সময় এগুলো তার বায়োবিও নয়, এটা তো কোনো ক্লোজ ডোর মিটিং হয়নি। প্রতিটা মিটিং ছিল পাবলিক। প্রতিটা মিটিং আপনি যদি ইউটিউবে যান, আপনি যদি ফেসবুকে যান, প্রতিদিনের কার্যবিধি, প্রতিদিনের কথোপকথন উঠে এসেছে। যেই দিন জুলাই যেটাতে এনসিপি স্বাক্ষর করেননি, ইন্টারেস্টিংলি গতকালকে আমি একজন এনসিপির সম্মানিত একজন সদস্যের সাথে ছিলাম, তিনি একটা কথা উল্লেখ করছিলেন যে আমরা জুলাই ঘোষণার ক্ষেত্রে একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল আমাদের, যে আমরা যেটা পেয়েছিলাম আর যেটা ঘোষণা করা হলো দুটো সেম ছিল না। ঠিক একইভাবে, এবং সম্ভবত এটাই তাদেরকে সতর্ক করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ডকুমেন্ট সই করে এসেছে যে আপনি একজন, ধরুন এখানে গুড ফেথের কথাটা কেন আসে, এই জায়গাটা একটু প্রত্যেকটা মানুষের এই জিনিসটা বোঝা দরকার। আমি 5টা পয়েন্ট নিয়ে আপনার সাথে আমার বিরোধ আছে, আমরা 5টা পয়েন্ট এক জায়গায় একমত হলাম, হয়ে তারপরে আপনি ওই কাগজটা আমাকে দেখালেন যে এই দলিলটাই আমরা ঐকমত্য করলাম, আসেন সই করি। ওই 5টা পয়েন্ট দেওয়া আছে, ওই 5 পয়েন্ট দেখে পড়ে আমি সই করে আসলাম। ঠিক 3 দিন পরে আপনি যখন ডকুমেন্টটা বের করছেন, আমি অবাক হয়ে দেখলাম পয়েন্ট আসলে 8টা।
বাকি 3টা পয়েন্ট তো আপনি আমাকে সই করেননি। আপনি আমার সইটা নেওয়ার জন্য যেইগুলোতে ঐকমত্য হয়েছেন শুধু সেইগুলো দেখালেন। এটাকে প্রতারণা যদি না বলি তাহলে কি বলতে হবে? কারণ এভিডেন্ট তো, তারা জুলাই সনদে যেটা সই করেছে সেটা ডকুমেন্টস আছে তো আমাদের কাছে, প্রত্যেকের কাছে আছে। ইনফ্যাক্ট ইট ওয়াজ অ্যান ওপেন ডকুমেন্ট। ঠিক একইভাবে এখন যেই ডকুমেন্টটা সাবমিট করা হয়েছে এটাও ওপেন ডকুমেন্ট। এই দুইটা মানে টালি করলেই এটা পরিষ্কার হয়ে যায়। আপনি সই নিলেন একটা দেখিয়ে আর আপনি মানে সরকার প্রধানের কাছে দিচ্ছেন আরেকটা, এটা তো কোনোভাবেই নৈতিকভাবে সঠিক নয়, আচরণগতভাবে সঠিক নয়। এবং এই বিষয়টা খালি আসলে নিন্দাযোগ্য না, এটা 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 খুব ঘৃণিত এক ধরনের কাজ। আপনি এই ধরনের মানে আমার কথা হচ্ছে যে সরকার প্রধানের যেখানে ডায়ালগের সুযোগ করা আছে তিনি স্পষ্টভাবে মানে বলার যেখানে সুযোগ আছে, কথা তো ঘুরিয়ে পেঁচিয়ে 3টা ক্লজ দেখিয়ে 5টা ক্লজ আসলে গোপন রেখে তারপরে সই নেওয়া, এটা তো প্রয়োজনই ছিল না। আমরা তো সবাই ম্যাচিওর, আমরা সবাই মানে কি বলবো অ্যাডাল্ট। এইরকম লুকাচুরি তো স্কুল কলেজে এইগুলা হতে পারে, কিন্তু এখনকার রাজনীতি তো অনেক গ্রেটার থিং। আমার একটা ইন্টারেস্ট আছে, সাইফের একটা ইন্টারেস্ট আছে, দল হিসেবে বিএনপি বলুন, এনসিপি বলুন, জামাত বলুন, অন্যান্য দলের একটা ইন্টারেস্ট আছে। সব কিছুর উপরে ইন্টারেস্ট কিন্তু দেশের, সব কিছুর উপর ইন্টারেস্ট কিন্তু মানুষের, সব কিছুর উপর ইন্টারেস্ট কিন্তু গণতান্ত্রিক প্রসেসের। এই জায়গাটায় সরকার কতটুকু দিতে পারবেন সেইটুক তাকেও বুঝতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে বারবার অভিযোগ করা হয় যে আমরা অনেকগুলোতে সই করিনি, অনেকগুলো আমাদের যেখানে যেখানে আপত্তি সেটা আমরা গোপন করিনি। তো আমরা তো কোনো ছলচাতুরির আশ্রয় নেইনি। যেখানে আমরা করবো না সেটা ক্লিয়ার নোট অফ ডিসেন্ট দিয়েই আমরা বলেছি আপনারা এগিয়ে নিয়ে যান। এটা কিন্তু একবার নয়, এটা অনেকগুলো যে কয়টা নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি অন্য দলগুলো দিয়েছে, একই কথা বলে দিয়েছে। সেখানে সরকারের যেখানে সুযোগ আছে যে এর বেশি আমি আসলে তোমাদের কাছ থেকে ঐকমত্য যেহেতু পাচ্ছি না, এখন আমাকে ইন্টারভেন করতে হবে, এই কথাটুকু সরকারের পক্ষ থেকে যদি বলে দেওয়া হয় বা বলে দেওয়া হতো, ধাক্কাটা কিন্তু এরকম লাগে না। কারণ হচ্ছে যেই জুলাই সনদের মূল কপিটা এখন দেওয়া হলো, মানে ফাইনাল কপিটা, সেইটা কিন্তু আবার ওই জুলাই ঐকমত্য কমিশনের প্রধানত আমাদের প্রধান উপদেষ্টাই, তিনিই আবার প্রধান উপদেষ্টা বরাবর এটা পাঠালেন। আমি একটু মাহমুদা হাবিবা, আমি আবার ফিরবো আপনার কাছে। মানে আপনারা স্বাক্ষর করার পরও অভিযোগটা আসলো, হ্যাঁ একেবারে, হ্যাঁ এটা ফ্যাক্ট এবং এটা বাস্তবতা, এবং সেটা আসলো এসএম সাইফ মোস্তাফিজ, আপনারা তো সই করলেন না, এবং আপনাদের নিশ্চয় অভিযোগটা আরো একটু বড় হবে এই জুলাই সনদ নিয়ে এবং সবশেষ গণভোট বাস্তবায়ন নিয়ে। গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে কিংবা জুলাই সনদ নিয়ে যে অভিযোগগুলো রয়েছে আপনি নিশ্চয়ই পরিষ্কার করতে চাইবেন, আপনি নিশ্চয়ই বলতে চাইবেন সাইফ মোস্তাফিজ। জি দেখুন, আসলে এনসিপির শক্ত অবস্থানের জন্য ঐকমত্য কমিশনের আসলে প্রথম ধাপে যেই খসড়া বা যেই কাগজের ক্লিপটি তারা দেখিয়েছিলেন, সেটার যেহেতু কোনো আইনি ভিত্তি ছিল না, সেই জায়গা থেকে জনগণের একটা প্রেশার তার অনুভূত ফিল করেছে, এবং সার্বিকভাবে তাদের যে একটা ঐতিহাসিক দায়ের জায়গা, সেই জায়গাটাও তারা পর্যালোচনা করেছে বলে আমি মনে করি। এবং সেই জায়গা থেকেই গতকালকে যেই খসড়াটি দেওয়া হয়েছে সেখানে আমার মনে হয়েছে জনতার বিজয় হয়েছে। দুটি খসড়া এসছে, আমরা প্রথমটির ক্ষেত্রে আমরা মনে করি যে সেই ক্ষেত্রে আসলে আইনি ভিত্তির জায়গাটা নিশ্চিত হওয়াটা সম্ভব, এবং সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি তাদের যে এরকম দৃঢ় একটা অবস্থান ছিল, আমার মনে হয় যে সেই জায়গাটা আসলে জনগণকে রিপ্রেজেন্ট করেছে, এবং তারা সেটি আমলে নিয়েই এই খসড়াটি প্রণয়ন করেছিলেন। এবং সে জায়গায় আমি মানে মোটামুটি আমরা স্যাটিসফাইড যে আসলে এই জায়গাটা থেকে আসলে যেভাবে ঐতিহাসিকভাবে সবগুলো রাজনৈতিক দল মিলে সিদ্ধান্তগুলো নিচ্ছিল এবং সেই সিদ্ধান্তের অনেক রকম এদিক সেদিকেও হচ্ছিল, তো আলটিমেটলি যে একটা ফাইনাল ডিসিশনে সবাই আসতে পেরেছে, এবং যেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো কোনো রকম আইনি ভিত্তি ছাড়াই স্বাক্ষর করে ফেলেছিল, সেখানে তাদের কিন্তু এটা এনশিওর করা উচিত ছিল যে আইনি ভিত্তিটা কি হবে বা দালিলিক রূপটা কোন দিকে প্রণীত হবে, সেগুলো আসলে তারা খেয়াল করার প্রয়োজন মনে করেনি, বরঞ্চ তারা ভেবেছে যে তারা আসলে পাওয়ারে এসে তাদের মতো করে সাজিয়ে নিতে পারবে। তো সেই জায়গা থেকে তারা এখন আমি দেখছি যে হতাশ হয়েছে, এবং আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি। সালাউদ্দিন সাহেব বলেছে যে এটা আসলে হাস্যকর, এটা মানে জনগণের রায় বা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়া যদি তার কাছে হাস্যকর হয়, সেটা আমার খুবই দুঃখজনক। কারণ আমি মনে করি যে বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল, সেখানকার কর্মী থেকে তৃণমূলের কর্মী থেকে শুরু করে সকল স্তরের নেতাদের কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একরকম গ্রহণযোগ্যতা ছিল বা এখনো আছে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু ঐতিহাসিকভাবে 17 বছরের যে তাদের ত্যাগ তিতিক্ষা, সেটাতে কিন্তু একটা কমিটমেন্ট জনগণের প্রতি আছে। তো তার মতো দায়িত্বশীল নেতারা যখন এরকম কমেন্ট করে বা এরকম কথা বলে, সেই দায়টা কিন্তু তাদের উপরে চলে যায়। তো সেই জায়গা থেকে আমার একটা খারাপ লাগার জায়গা তাদের প্রতি, যে উনার একার এরকম মন্তব্যের জন্য কিন্তু সার্বিকভাবে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্যান্য নেতারাও কিন্তু এফেক্টেড হচ্ছে। আবার বিএনপির মহাসচিব সাহেব উনি বললো যে এটি একটি প্রতারণা করা হয়েছে। দেখুন, ঐকমত্য কমিশনের তো নিজস্ব
রাইট আছে। এটা তো এমন না যে এটা সালাউদ্দিন সাহেব যা বলবে, উঠতে বললে ঐক্যমত্য কমিশন উঠবে, বসতে বললে বসবে, এরকম তো না। তারা তো নিজস্ব একটি প্রতিষ্ঠান এবং সেই জায়গা থেকে তাদের স্বতন্ত্র ডিসিশন নেওয়ার জায়গাও আছে। এবং এই ঐক্যমত্য কমিশনে তারা যেই আলাপগুলো তুলেছিল এবং যেই পয়েন্টগুলো তারা এনেছিল সবই তো আসলে জনবান্ধব, জনগণের জন্য। তো সেখানে যদি কোনো রাজনৈতিক দল ঐচ্ছিকভাবে নিজেদের ক্ষমতাতে আসলে শান্তিভাবে ভোগ করার জায়গা মানে ত্রুটিপূর্ণ হয়, সেক্ষেত্রে যদি তারা নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে, সেটা আমলে নিবে কি নিবে না সেটা তো আসলে তাদের উপর নির্ভর করে। কিন্তু এই যে 5টি দেখিয়ে 8টির জন্য সই নেওয়ার যে বিষয়টি, 5টি লিখিয়ে, মানে এই এই অভিযোগটাকে কিভাবে? এটা তো দায় বিএনপির। ওনারা কোনো আইনি ভিত্তি ছাড়া সই কেন করলো? এনসিপি তো বাচ্চাদের দল, এনসিপিরা তো রাজনৈতিকভাবে অনেক অপরিপক্ক। তো তারা যদি এই জিনিসটা বুঝতে পারে যে আইনি ভিত্তি ছাড়া একটা দলিল সবার থেকে সই করে নেওয়া হচ্ছে, সেখানে তারা সই এই জন্য তো দেয়নি। তো তারা এত মানে সবাই এত সিনিয়র, এত প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা আসলে আইনি ভিত্তি না দেখে কিভাবে তাহলে স্বাক্ষর করে দিল? এটা তো তাদের রাজনীতির অঙ্গনে বরাবরের মতো একটা ঐক্যে না যাওয়া কিংবা এক ধরনের দ্বিমত থাকা, এটি আসলে বাংলাদেশের রাজনৈতিক স্বাস্থ্যের জন্য কখনোই ভালো ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে অনেক বছর পরে এরকম একটা ইলেকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এখানেও এসেও নতুন পুরনো দলগুলোর মধ্যে ঐক্যটা তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে আসলে ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত কিভাবে তার কার্যকলাপ সমাধা করবে? এবং গণভোটের সাথে কিছু বিষয় তো উঠে এসেছে। আমি একটু মাহমুদা হাবিবা আপনার কাছে গণভোটের পাশাপাশি ওই বিষয়টি নিয়েও জানতে চাই যে এই যে রাজনৈতিক ঐক্যে পৌঁছাতে না পারার বিষয়টি, বাংলাদেশের রাজনৈতিক যে স্বাস্থ্য বা রাজনৈতিক যে চর্চা, এটির ক্ষেত্রে খুব একটা যে সুফল বয়ে আনে তা তো না। আমরা এর আগেও দেখেছি যে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে তাদের যে পারস্পরিক যে সহযোগিতার যে বিষয়টি, সহমর্মিতার যে বিষয়টি, সেটি থাকছে না। মনে হয় না যে ঠিক দেশ যখন এই সময় দাঁড়িয়ে আছে বা এত বড় একটা গণ অভ্যুত্থান, তার পরবর্তী সময় আপনারা তো বড়, আপনাদের তো আসলে এগিয়ে আসার কথা ছিল, এমনটাই নয় কি? ধন্যবাদ আপনি। কিন্তু দেখুন, আপনি যেভাবে দেখছেন এভাবে আমি আসলে দেখছি না বিষয়টা। কারণ হলো যেই সমস্যাটা এই মুহূর্তে তৈরি হচ্ছে এটা ঐক্যমত্য কমিশনের সাথে। রাজনৈতিক দল এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মত, তাদের ভিন্ন ভিন্ন আদর্শ, সেই কারণেই তারা স্বতন্ত্র রাজনৈতিক দল, সবাই মানে প্রত্যেকে আলাদা। সো তো এই জায়গাটায় ঐক্যমত্য কমিশনের কাজ হচ্ছে প্রত্যেকের যেই মতগুলো কমন, এটার বাইরে অন্য আরো কিছু যেটা এটা সাস্টেইনেবল করে সেটাকে প্রেজেন্ট করা। গত ফেব্রুয়ারিতে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছিলেন, সম্ভবত জুলাই ঘোষণা যেদিন পড়েন সেই দিন উনি বলেছেন ঐক্যমত্য কমিশনের বিষয় ওই সময় না, কোন একটা সময় আমি কোট করছি ওনাকে, সেটা হচ্ছে যে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশন এগোবে। আপনি শুনে আসুন সেই কথাটা। ফলে আপনি 54 বছরে কি দেখেছেন যে এতগুলো রাজনৈতিক দল এভাবে বসেছে, ছাড়ও দেওয়ার চেষ্টা করেছে, প্রত্যেকেই চেষ্টা করেছে। এনসিপির এক ধরনের দাবি ছিল, গণপরিষদের দাবি ছিল, বিএনপির অনেক ধরনের দল হিসেবে বিএনপি তো অনেক বড়, অনেক পুরনো রাজনৈতিক কাঠামো। ফলে যতখানি এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে আসা দরকার বিএনপি চেষ্টা করেছে, সবগুলোতে পারেনি। তাদের অভিজ্ঞতা, তাদের বহু কারণে, মানে বহু লজিক্যাল কারণে কিন্তু তারা নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে। এর ঐক্যমত্য কমিশনের যেটা সমস্যা, আমি তার আগে এই ফাঁকে একটা ছোট্ট কথা বলেছি, হাস্যকর যে কথাটা নিয়ে সাইফ যেটা বলছেন, হাস্যকর বিষয়টা হয়েছে কি, এই কথাটা বেসিক্যালি যে অটোমেটেড 270 দিনের পরে অটোমেটিক্যালি সংবিধানের সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে বা সংবিধানে সংযুক্ত হবে বলে যে কথাটা, ওই পয়েন্টটা অটোমেটিক্যালি সংযুক্ত হয়ে যাওয়ার প্রস্তাবনাটাকে উনি হাস্যকর বলেছেন। উনি কিন্তু জুলাই সনদের পুরো খসড়া না, ওই যে ওইরকম একটা প্রপোজাল যে দেওয়া যেতে পারে সংবিধান সংস্কার কিংবা আমূল পরিবর্তনের ক্ষেত্রে অটোমেটিক কোনো কিছু কখনো হবে না, যে যাই বলুক না কেন। এটার অসংখ্য পজিটিভ নেগেটিভ, এটার বহু চুলচেরা বিশ্লেষণ করে কাজে এগোতে হবে। এটা কেবলমাত্র 6 থেকে 7 জন সদস্যের একটা কমিটি এটা ডিসাইড করতেই পারেন না। অটোমেটিক্যালি কেন করতে হবে? আমাদের তাড়াটা কথা, সংবিধানে যদি আমূল পরিবর্তন যেটা প্রয়োজন, মূল কাঠামোগত যে পরিবর্তনগুলো, সেটার জন্য প্রয়োজনীয় সময় তো আমরা 1.5 বছর দিয়েছি, প্রয়োজন হলে আরো 1 বছর, আরো 12 মাস, আরো 16 মাস, সমস্যা তো নাই। আমরাই তো, বাইরের তো আর কেউ নয় এখানে। কাজে এই পয়েন্ট থেকে যে অটোমেটিক্যালি সংযুক্ত হয়ে যাবে, সেইটাকে উনি হাস্যকর বলেছেন। পরে আমি দেখলাম এটা নিয়ে এই কথাটা বারবারই রিপিট হচ্ছে, এই বলে যে টোটাল প্রস্তাবনাটাকে নিয়ে না, ওই শব্দটুকু, এই প্রস্তাবনাটা নিয়ে আমরা বিক্ষুব্ধ, এই প্রস্তাবনাটা নিয়ে আমরা আহত। তার কারণটা হলো যে আইনি ভিত্তি, যেমন সাইফ বললেন যে বিএনপি দায়ী, অবশ্যই দায়ী। বিএনপি তো নিঃসন্দেহে একটা অরাজনৈতিক, সর্বজন শ্রদ্ধেয় এবং আমরা প্রত্যেকে অংশীজন এইরকম একটা সরকারকে যখন আমরা বিশ্বাস করেছি এবং তার কমিশনকে এবং তাদের কথার উপর আস্থা
রেখে যে সই আমরা দিয়েছি সেই সইটা যেহেতু তারা মর্যাদা রাখতে পারেনি, সেটা সাদা কাগজই হোক না কেন, সেটার দায় তো আমাদেরকে বিশ্বাস করার দায়টা তো নিতেই হবে। এইটা বিশ্বাস ভঙ্গের দায় কিন্তু অন্যদিকে। অন দ্য আদার হ্যান্ড এই খুব পরিষ্কারভাবে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে কোনো কিছুই আসলে, এমনকি একটা অরাজনৈতিক একটা মোটামুটি শ্রদ্ধেয় সরকারকেও আসলে বিশ্বাস করার সুযোগটা কম রাজনীতির মাঠে। যেটা আপনি বললেন এবার মতবিরোধ প্রসঙ্গে, নির্বাচন হবে, আমরা ঐকমত্যেও পৌঁছাবো, জুলাই সনদও হবে, এটা হচ্ছে আমার গুড উইশ। এবং এইটা কেন বলি গুড উইশ শুধু না, এটা বলার কারণ হলো আমরা প্রত্যেকে চেষ্টা করছি, আমরা প্রতিটা পয়েন্ট, এমনকি আমরা এখনো এই মুহূর্তেও আমাদের পয়েন্ট থেকে চেষ্টা করছি। যেই কারণে আপনাকে আমি বললাম যে যেমন আইনি ভিত্তি ছাড়া এনসিপি সই করবে না, কাজে আইনি ভিত্তি সেখানে আসলো। নোট অফ ডিসেন্ট ছাড়া আমিও করবো না, তা আমার এটার উল্লেখ থাকবে না কেন? আমি রাজনৈতিক দল নই, আমার ভয়েস না, আমার বক্তব্যটা বক্তব্য না, আমার চাওয়াটা চাওয়া নয়। শুধু এই জায়গাটাই কিন্তু একটা বিশাল জিনিস আপনাকে বুঝতে হবে, প্রত্যেকের চাওয়াটা ধারণ করতে পারতে হবে এই জুলাই সনদকে, প্রতিটা অংশীজনের চাওয়া। মানে কোনো বৈষম্য কাজ করছে না, বৈষম্য আমি বলছি না, আমি জাস্ট যেটা বলতে চাইছি আপনাকে যে একজনের চাওয়াকে মর্যাদা দিতে যাওয়ার অর্থ যদি আরেকজনের চাওয়াকে একেবারে জিরো করে দিতে হয়, কারোর চাওয়ারই মর্যাদা দেওয়ার দরকার নেই। আমরা তখন আবারও ভাববো যেটা কিভাবে কি করা যায়। মনে রাখবেন যে এখানে এনসিপি তো বলেনি যে বিএনপি কে রিজেক্ট করে শুধু আমাকে নিয়ে করো, একবারও বলেছে, তারা অফার করেছে। তাহলে আমিও তো এটা বলিনি যে ওদেরকে, মানে আমরাও তো বলিনি যে তাদেরকে বাদ দিয়ে করো কিছু, আমরা তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন আমরা যে সময়টা বাংলাদেশে পার করছি, আপনি মনে রাখবেন আমরা কিন্তু একটা খুব জটিল সময় পার করছি। 1.5 বছরে আমাদের হানিমুন পিরিয়ড এই সরকারের বহু আগে শেষ। এই সরকারের বহু কিছু, আপনি আন্তর্জাতিক নানা খেলা আমরা চারপাশে দেখতে পাচ্ছি। এই সময়টাই যখন আমাদের দরকার ইস্পাত কঠিন ঐক্য, সেই সময় ঐকমত্য কমিশন যখন এই ধরনের একটা প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসে, তার আগে তো বসতে পারতেন প্রতিটা দলের সাথে আলাদাভাবে যে দেখেন এই ধরনের আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আপনাদের তো এই নোট অফ ডিসেন্ট গুলো আছে, আমরা এটা এইভাবে অ্যাড্রেস করতে চাইছি। সম্মিলিতভাবে বসছে, আলাদাভাবে বসা কি প্রয়োজন ছিল? যেহেতু আপনি আমার দলের যে চাওয়াটা, এটা তো নোট অফ ডিসেন্ট, এটা যেটা আপনার মানে আপনি রেখেছিলেন আমার যে সই নেওয়ার সময়, আপনি যখন তুলে দিলেন তখন আমার সম্মতিটা নিতে হবে না? নোট অফ ডিসেন্ট তো এনসিপি দেয়নি, ওর সাথে বসার তো দরকার নাই। ওর জন্য আইনি ভিত্তিটা আপনি একটা তৈরি করলেন ওর চাওয়া অনুযায়ী, কিন্তু সেটাও তার আইনি কাঠামো অনুযায়ী সঠিক কিনা সেটা নিশ্চয়ই এনসিপিও বিচার বিবেচনা করবে। আমি আমার পয়েন্টটা বলছি, ওরা ওদেরটা বলবে, আমি আমারটা বলছি। আপনি যখন আমাকে আমার নোট অফ ডিসেন্ট সহ আমার সইটা নেবেন, তখন এটা যখন তুলে দেবেন, আপনি কথা বলতে বাধ্য নন আমার সাথে, আপনি বাধ্য কিন্তু। এবং এই জায়গাটাই আমরা কেউই মনে রাখবেন যে আমরা প্রত্যেকে কিন্তু অংশীজন, আমাদেরকে মাইনাস করে এগিয়ে যাবে, বা আমি এনসিপি কে ছাড়া একটা কিছু করে ফেলবো না, এই বাংলাদেশে আর ওটা হবে না। আমি কি জামাত ইসলামীকে ছাড়া একটা কিছু করে ফেলবো না, এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা চাই যে আমরা সবাই মিলেই করব। কিন্তু এই যে দেখুন, আমি বলি টোটাল টোনটাই খারাপ কোনটা। আপনি একটা জিনিস দেখিয়ে সই নিলেন, তারপরে আপনি যেটা প্রেজেন্ট করলেন সেই ডকুমেন্ট ইজ নট সেম। আপনি বুঝিয়ে দিলেন চোখে আঙ্গুল দিয়ে যে এই ঐকমত্য কমিশন এবং এই সরকার এখন কি সিদ্ধান্ত নেবেন, যেহেতু ঐকমত্য কমিশনের প্রধানও কিন্তু সরকার প্রধানই বটে। ফলে এই জায়গাটাতে তো এক ধরনের অস্বস্তি তৈরি হয়ে যায়। আমরা কোনোভাবে সরাসরি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টাকে কোনোভাবে অ্যাটাক করতে চাই না, তাই কর্নারও করতে চাই না। আমরা আমাদের সর্বোচ্চ আস্থা তার প্রতি এখনো রাখতে চাই যে উনি ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে একটা সিদ্ধান্ত নিয়েছেন, এখন প্রধান উপদেষ্টা হিসেবে উনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আমরা দেখতে চাই। কিন্তু এইটা তো একই সাথে একটা বড় ধরনের ধাক্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেয়েছে। শুধু ওই পয়েন্টে আমি মাহমুদা আপা, আমি আবার ফিরবো আপনার কাছে। আমি সময় পাবো কিনা বিরতিতে যাবার আগে এস এম সাইফ মোস্তাফিজকে যুক্ত করার মতো এই যে বিষয়গুলো উঠে আসছে, সেক্ষেত্রে গণভোট বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে, এনসিপির ঠিক এই মুহূর্তে অবস্থান, মানে গণভোটটা কিভাবে হবে, কবে হবে, এটি নিয়ে কি বলছে এনসিপি, একটু সংক্ষিপ্তভাবে শুনে আমি আবার বিরতির পরে বিস্তারিত শুনবো। সাইফ মোস্তাফিজ, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে নির্বাচনের আগে আসলে গণভোটটা যেন হয়। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে বাস্তবতা, যখন আসলে আপনি একটু আগে বললেন যে গণভোটের ব্যাপারে সবাই জানে কিনা বা বুঝবে কিনা, কারণ বুঝছে না, কারণ কোনো রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার যে গভর্নমেন্ট আছে তারা এই ব্যাপারটাতে আসলে উদাসীন। এবং এটা যে খুবই গুরুত্বপূর্ণ, এই এত বছরের যে জঞ্জালময় একটা সিস্টেম, সে পরিবর্তনের জন্য যে জুলাই সনদে প্রণীত যেসব বিষয়গুলো এসছে, সংস্কারের আলাপগুলো, সেগুলো বাস্তবায়ন হওয়াটা যে খুবই জরুরি, সেটা আমার মনে হয় যে জনগণের কাছে এর মধ্যে আসলে পৌঁছানো দরকার এবং দ্রুততম সময়ের মধ্যে গণভোটটা হয়ে যাওয়া উচিত। এখানে একটা আলাপ আসতে পারে যে খরচের ব্যাপারটা, হ্যাঁ এখানে একটু ডিফারেন্ট, মানে খরচের জায়গাটা আছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষের পরিবর্তনের জন্য এই খরচের জায়গাটা আসলে আমাদেরকে সবার নিতে হবে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা দ্রুততম সময় হওয়া উচিত। আর যদি ইলেকশনের সময় হয় সেক্ষেত্রে দেখবেন যে এই ব্যাপারটা আসলে ওইভাবে মানে গুরুত্ব পাবে না, তখন আসলে সবাই মার্কা কি, তারপর নির্বাচনী প্রচারণা, কার কি এজেন্ডা, ইশতেহার, এগুলো নিয়ে সবাই ব্যস্ত। মানে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে জাতীয় ইলেকশনের দিন জাতীয় সংসদ নির্বাচন ইটসেলফ একটা বড় বিষয়, অনেক বছর পরে একটা ভালো নির্বাচন দেখতে যাচ্ছে দেশের মানুষ, সেখানে গণভোটের বিষয়টিও সেদিন আনা কতটুকু কার্যকর হবে। একটা প্রশ্ন রেখেছিলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিনই
একই ব্যালটে কি এরকম কি বিএনপির প্রস্তাব ছিল যে ব্যালট পেপার কি আলাদা হবে নাকি, মানে কিভাবে বাস্তবায়ন হবে বিএনপির প্রস্তাব অনুযায়ী যদি আমরা গণভোট বাস্তবায়ন করতে যাই নির্বাচনের দিনে? হ্যাঁ, এটি তো উনি ভালো বলতে হ্যাঁ, পারবেন। উনি বলবেন, উনি ওনার জায়গা আমি থেকে যেটা বলবেন। বললাম যে আমাদের আপনার ক্ষেত্রে যেটা এটা কি? মনে হয়েছে যে গণভোটের সময় মানে সাধারণ নির্বাচনের সময় যে জাতীয় নির্বাচনের সময় যদি দুইটা একসাথে হয়, গণভোটটা একসাথে হয়, তাহলে জুলাই সনদের যে গুরুত্বটা সেটা আসলে অনেকাংশেই থাকবে না। এবং আমরা যে ক্ষেত্রে বলছি যে যেমন উচ্চকক্ষে পিয়ারের আলাপ এসছে বা এরকম অনেক কিছু বিষয় আছে যেটা আসলে জুলাই সনদের মানে বাস্তবায়নের ভিত্তিতে আসলে অনেক কিছু আসবে। এবং আমরা এটাই বলেছিলাম যে জুলাই সনদের ভিত্তিতে আসলে জাতীয় নির্বাচন বা পরবর্তী যে আমাদের রোডম্যাপটা সেটা যেন সেদিকে যায়। তো সেক্ষেত্রে আসলে আগে হওয়াটা আসলে বেটার, এবং একসাথে হলে আসলে সেই গুরুত্বটা সেই অবস্থানটা আসলে আমার মনে হয় যে থাকবে না। এবং আমি আরো কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই যে সালাউদ্দিন সাহেবের যে উল্লেখটা করা হয়েছে যে 270 দিন, এটা তো আসলে অনেক সময়, প্রায় 9 মাস সময়, প্রায় 1.5 বছরের মতো লম্বা সময় ধরে আসলে সব রাজনৈতিক দলগুলো একটা বিষয় নিয়ে আলোচনা করলো এবং